কিন্তু কেন এই সৌহার্দ্যপূর্ণ সুসম্পর্কের মাঝে হঠাৎ করেই তীব্র নিষেধাজ্ঞা আসলো? বিগত ৫ আগস্ট ২০২৪-এর গণ-অভ্যুত্থানের পর কেন বাংলাদেশের স্বাধীনতাকামী মানুষের প্রতি এই বৈরিতা পোষণ করা হলো ভিসা নিষেধাজ্ঞার মাধ্যমে? বাংলা কেবল একটি ভাষা নয়, এটা আমাদের আত্মপরিচয়ের প্রতীক। এই বাংলা ভাষাকে কেন্দ্র করে নির্মিত হয়েছে ভ্রাতৃত্ব ও সম্প্রীতি। আবার এই ভাষার জন্যই দিতে হয়েছে বুকের তাজা প্রাণ, হতে হয়েছে শহীদ। তেমনি লাখো শহীদের বুকের রক্তের বিনিময়ে নির্মিত হয়েছে এই পৃথিবীর মানচিত্রে একটি দেশ, তা হচ্ছে বাংলাদেশ। পৃথিবীর ইতিহাসে এরকম ঘটনা দ্বিতীয়টি আর নেই। বিশ্বে মাত্র দুটি জায়গায় বাংলা ভাষা দাপ্তরিকভাবে ব্যবহৃত হয়, একটি বাংলাদেশ, আরেকটি ভারতের পশ্চিমবঙ্গ। অর্থাৎ কথা বলা থেকে শুরু করে প্রশাসনিক কাজেও এখানে বাংলা ভাষার ব্যবহার সমানভাবে দেখা যায়। আরও মজার ব্যাপার হচ্ছে, আমরা যদি বর্তমান থেকে অতীতে ফিরে যাই, দেখব যে এই দুটি অঞ্চল একসময় একই ভূখণ্ডের অন্তর্ভুক্ত ছিল। তাই এই দুই অঞ্চলের মানুষের মধ্যে তাদের আচার ব্যবহার, সংস্কৃতি এবং খাবার দাবারের মধ্যেও রয়েছে এক অনন্য মিল। কিন্তু কেন এই সৌহার্দ্যপূর্ণ সুসম্পর্কের মাঝে হঠাৎ করেই তীব্র নিষেধাজ্ঞা আসলো? বিগত ৫ আগস্ট ২০২৪-এর গণ-অভ্যুত্থানের পর কেন বাংলাদেশের স্বাধীনতাকামী মানুষের প্রতি এই বৈরিতা পোষণ করা হলো ভিসা নিষেধাজ্ঞার মাধ্যমে? আপনি কি কখনো কলকাতায় গিয়েছেন? হ্যাঁ, আমি বিগত ২০১৮ সাল থেকে নিয়মিত কলকাতায় যাচ্ছি। হ্যাঁ, আমি প্রতি বছরে মূলত প্রথম দিকে আমি ট্যুর ভিসা নিয়েই মানে বিভিন্ন জায়গা ভিজিট করতে যেতাম, কিন্তু বর্তমানে আমি অসুস্থ থাকার জন্য ডাক্তার দেখানোর জন্য নিয়মিত যাওয়া লাগে। আপনি যখন ট্যুরিস্ট ভিসা নিয়ে কলকাতায় যেতেন, তখন মূলত কেন যেতেন? মূলত পশ্চিমবঙ্গ আমাদের বাংলাদেশের সাথে তেমন তফাৎ নেই, কালচারের দিক থেকে, খাওয়া দাওয়ার দিক থেকে। তো অন্য যে কোনো দেশের থেকে যদি আমি কলকাতা বা পশ্চিমবঙ্গে যাই, তাহলে আমার জন্য ভাষাগত বা অন্যান্য দিকে একটু ফ্যাসিলিটি পাওয়া যায়। আমি মূলত ঘুরতে যেতাম এবং বিভিন্ন প্রাচীন নিদর্শন দেখার জন্য যেতাম মূলত। বর্তমানে যেটা বলছিলেন যে কয়েক বছর ধরে আপনি অসুস্থতার কারণে কলকাতায় যাচ্ছেন, আপনি কি মেডিকেল ভিসায় যাচ্ছেন নাকি ট্যুরিস্ট ভিসায়? আমি মূলত হলো চিকিৎসার জন্য মেডিকেল এবং ট্যুরিস্ট দুইটাই ব্যবহার করতাম, কিন্তু মানে মূলত চিকিৎসার জন্য মেডিকেল ভিসাটা যাওয়া এটাই ভালো। কিন্তু বর্তমানে মানে ট্যুরিস্ট ভিসা একেবারেই হচ্ছে না, মেডিকেল ভিসা কিছুটা হচ্ছে। আমি মেডিকেল ভিসায় যেতে পারি, কিন্তু একটু সমস্যা হয়ে যায়। দেখা যায় অনেক সময় অ্যাটেন্ডেন্টের ভিসা হয় না, বা বিভিন্ন অ্যাটেন্ডেন্ট একজন ট্যুরিস্ট থাকলে নেওয়া যেত, কিন্তু সেটা এখন পাচ্ছি না। আচ্ছা, মানে এটা পাচ্ছেন না, কি কারণে এখন ট্যুরিস্ট ভিসা হচ্ছে না বলুন? আমাদের দেশের সাথে ভারতের যে রাজনৈতিক একটা টানাপোড়েন চলতেছে, বা আমাদের দেশের যে রাজনৈতিক প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটের কারণে দেখা যাচ্ছে ওই অ্যাভেলেবেল যে ভিসা দেওয়ার প্রক্রিয়াটা ওইটা আর হচ্ছে না, যার কারণে এখন ভিসা পাওয়া যাচ্ছে না। আবার আমরা যে সরাসরি আবেদন করতে পারতাম, সেটাও এখন করতে পারতেছি না। আচ্ছা, এতে করে আপনার চিকিৎসার ব্যাপারে কি কোনো অসুবিধা হচ্ছে? হ্যাঁ, মানে এটা তো আমার জন্য একটা বড় মানে একটা ইয়ার জন্য, কারণ আমি একজন ডাক্তারের আন্ডারে ট্রিটমেন্ট নিচ্ছি। যদি নিয়মিত না যেতে পারি, আমাকে বছরে অন্তত ৩ বার যেতে হয়। তো নিয়মিত না যেতে পারলে আমার চিকিৎসা ব্যাহত হচ্ছে, এটা তো স্বাভাবিক প্রক্রিয়া। আচ্ছা, তার মানে আপনি বলতে যাচ্ছেন যে মেডিকেল ভিসা কিছুটা চলমান থাকলেও আপনার সাথে সবসময় একজন অ্যাটেন্ডেন্ট যেতে হয়, এবং সেই অ্যাটেন্ডেন্ট অবশ্যই টুরিস্ট ভিসা নিয়ে যেত। তো অ্যাটেন্ডেন্ট যেতে পারছে না বিধায় মূলত আপনি বড় একটা সমস্যা। না, একটা চিকিৎসার জন্য একজন অ্যাটেন্ডেন্টের প্রয়োজন হয়। দেখা যায় যে আমি অ্যাটেন্ডেন্টের একজনের ভিসা সহজে করছি, কিন্তু অনেক সময় দেখা যায় সে ওই যে সময় যায় সে একটু ব্যস্ত থাকে। তো ট্যুরিস্ট ভিসা অ্যাভেলেবেল থাকলে হয়তো ট্যুরের একজনকে সাথে নিয়ে যাওয়া যায়, যে কিনা আমার মানে টেক কেয়ার করে, বা অনেক সময় অনেক ডিসিশন মেকিং এর ব্যাপার থাকে, এই জিনিসগুলো সে হেল্প করতে পারে। এখন এই ট্যুরিস্ট ভিসা বন্ধের কারণে আমি এই সাপোর্টটা পাচ্ছি না। কলকাতার খাবার দাবার সম্পর্কে আসলে ওটা মানে বলে তো বোঝানো যাবে না, অসাধারণ।
রিজনেবল প্রাইসে আমরা, এবং স্ট্রিট ফুড থেকে শুরু করে সবগুলা খাওয়াই আমি খুব এনজয় করি। এটা বলে বুঝেন। আমি সাধারণত নিউ টাউন এবং নিউ মার্কেট এরিয়ার খাওয়াগুলো আমার কাছে খুব আমার পছন্দনীয়, এবং ওখানে স্ট্রিট ফুডগুলো আছে। তারপরে আমাদের বিভিন্ন বাঙালি যে বাংলাদেশি রেস্টুরেন্টগুলো আছে, ওইটার ফুডগুলো আমার কাছে চমৎকার লাগে। আশা করতেছি আমাদের যে ভিসার যে টানাপোড়েন বা ভিসা যে হচ্ছে না, এই জিনিসটা দ্রুত একটা সমাধান হবে। আমরাও অ্যাভেলেবেল ভাবে তাদের ওইখানে যাব, ওরাও আমাদের এখানে আসবে, একটা সুন্দর পরিবেশ সৃষ্টি হবে, এই আশাই করতে পারি আর কি। এটা যত দ্রুত সমাধান হবে আমাদের দুই দেশের জন্যই ভালো হবে, এবং আমাদের যারা বিশেষ করে আমরা পেশেন্ট আছি বা ট্যুরিস্ট হিসাবে ইন্ডিয়াকে জানতে চাই, তাদের সবার জন্য এটা খুব মঙ্গলজনক হবে। আশা করি দ্রুত এটার সমাধান হবে। ঠিক আছে, আপনার মূল্যবান সময় দিয়ে আমাকে ধন্যবাদ। আমরা ভ্রমণ প্রেমী মানুষ। আমরা এক সংস্কৃতির সাথে অন্য সংস্কৃতির ও সামাজিকতার মিল খুঁজে বেড়াই পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে। আমরা সাধারণ জনতা, নিশ্চয়ই রাজনৈতিক কূটচালের মর্ম বুঝি না, বুঝতেও চাই না। এহেন কর্মকাণ্ড আমাদের আবেগকে তীব্র পীড়া দেয়। তাই আমরা জানতে চাই, কেমন আছেন আমার বাংলাভাষী ওপারের দাদারা আমাদেরকে ছাড়া। আমাদের চ্যানেলের মাধ্যমে আমরা সবসময় চেষ্টা করি ভ্রমণের পাশাপাশি ইতিহাস, ঐতিহ্য আর সংস্কৃতিকে আপনাদের সামনে তুলে ধরতে। আর যেহেতু বাংলাদেশ ও কলকাতার ইতিহাস অনেক গভীর, তাই এই আলোচনাকে প্রয়োজনে ধারাবাহিকভাবে নির্মাণ করার পরিকল্পনাও আমাদের রয়েছে। তাই আমাদের এই ভ্রমণ যাত্রায় পাশে থাকার অনুরোধ রইল। সামনে কিছু দারুণ অভিজ্ঞতা আর গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করব, তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আর অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এই ধারাবাহিকতায় কোন কোন দিক সম্পর্কে আপনি আরো বেশি জানতে চান। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে দিন, যাতে পরবর্তী পর্বগুলো মিস না করেন। প্রতিবেশী কখনো হয় পরম আত্মীয়, আবার কখনো মান অভিমানে গাল ফুলিয়ে দরজা বন্ধ করে বসে থাকে, একেবারে কাছের আপনজনের মতো। এপার বাংলা আর ওপার বাংলার সম্পর্কটাও ঠিক তেমনই মিষ্টি মধুর, আবার মাঝে মধ্যে খানিকটা তিক্ততাও মেশানো, যেন সাধের এক প্রতিবেশী। ভৌগোলিক অবস্থান আর ভাষাগত মিলের কারণে কলকাতা আমাদের কাছে একেবারেই আপন এক শহর। একসময় পুরো অঞ্চলটাই পরিচিত ছিল অখণ্ড বাংলার নামে। ব্রিটিশ শাসন আমলে কলকাতাই ছিল ব্রিটিশ ভারতের রাজধানী। বাণিজ্য, সাহিত্য, শিক্ষা কিংবা রাজনীতি সবকিছুরই প্রাণকেন্দ্র ছিল এই শহর। এরপর 1947 সালে ভারত ভাগের পর কলকাতা ভারতের অংশ হয়ে যায়, আর মুসলিম সংখ্যাগরিষ্ঠের জন্য পূর্ব বাংলা হয়ে যায় পাকিস্তানের অংশ, যা পরবর্তীতে পরিচিত হয় পূর্ব পাকিস্তান নামে। বাংলা দুই ভাগ হয়ে কাঁটাতারের বেড়া বসলেও আত্মার বন্ধন কিন্তু কখনো ছিন্ন হয়নি। তারপর আসে 1971 সাল, মুক্তিযুদ্ধ। রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে পৃথিবীর মানচিত্রে জন্ম নেয় নতুন একটি দেশ, বাংলাদেশ। সুদীর্ঘ 9 মাস যখন বাংলাদেশের অকুতোভয় মুক্তিযোদ্ধারা যুদ্ধ চালিয়ে যাচ্ছিল, তখন 1971 সালের 3রা ডিসেম্বর পাকিস্তান বিমান বাহিনী হঠাৎ করেই ভারতে আক্রমণ করে বসে, যা অপারেশন চেঙ্গিস খান নামে পরিচিত। এই আক্রমণের জবাব দিতে ভারত পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এবং এক পর্যায়ে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধেও সরাসরি অংশ নেয়। তবে সবচেয়ে বড় সহায়তা ছিল পশ্চিমবঙ্গের মানুষের হৃদয় উজাড় করে দেয়া ভালোবাসা। লাখ লাখ শরণার্থীর জন্য বর্ডার খুলে দেয়া, খাদ্য, চিকিৎসা ও আশ্রয়ের ব্যবস্থা, এটা ছিল নিখাদ মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত। অনেকের মতে এর পেছনে কূটনৈতিক তথা রাজনীতির কূটকৌশলও ছিল। সেসব কূটনীতি বা রাজনীতির কূটকৌশলকে যদি আমরা পাশে রেখে সাধারণ জনতার কথা চিন্তা করি কিংবা মানবিকতার কথা চিন্তা করি, তাহলে বলতে হয় প্রতিবেশী পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের উদারতায় তখন লক্ষ লক্ষ নিরীহ প্রাণের আশ্রয় হয়েছিল ওপাশে। এই শরণার্থীদের অনেকেই দেশ স্বাধীন হওয়ার পরেও আর ফিরে আসেননি। তাই আজও রক্তের বন্ধনে গাঁথা অনেক আত্মীয় স্বজন ছড়িয়ে আছেন এপার ওপার বাংলায়। আর তার রেশ ধরেই ভৌগোলিক সীমারেখা অতিক্রম করে প্রতিনিয়ত অবাধ যাতায়াত ছিল সীমানার দুই প্রান্তে। বিশেষ করে আমরা বাংলাদেশিরা আনন্দ, উচ্ছলতা, দুঃখ কিংবা বিরাগে ছুটে যেতাম কলকাতায়, আর তারাও নানা প্রয়োজনে, বিশেষ করে ঢাকাই ঐতিহ্যকে ধারণ করতে
ছুটে আসতো আমাদের এখানে। তখন ভিসা পেতেও কোনো ঝক্কি ছিল না, বাণিজ্য ছিল সহজ, চিকিৎসা ছিল সুলভ। এই যাতায়াত আর সম্পর্কের ওপর ভর করেই এপার ওপার বাঙালিদের ঘিরে কলকাতার বাণিজ্য হয়ে উঠেছিল জমজমাট। তবে কেন আজ এত বাধা? রাজনীতি কেন সাধারণ ও ভ্রাতৃত্বের সম্পর্কে দাগ টেনে দিতে চাইছে? পাশাপাশি দেশ বললেই কিন্তু প্রথমেই মাথায় আসে সীমানা। বাংলাদেশ আর কলকাতার মধ্যে এই সীমানা পেরিয়ে যাতায়াতের জন্য আছে বেশ কিছু স্থলবন্দর বা চেকপোস্ট। দুই বাংলার মানুষ ভ্রমণ, চিকিৎসা কিংবা ব্যবসার কাজে প্রতিদিনই পার হচ্ছে এই বর্ডারগুলো দিয়ে, হোক সেটা বাস কিংবা ট্রেন। স্থলপথে যেতে হলে আপনাকে কিন্তু যে কোনো একটা চেকপোস্টে আসতেই হবে। অবশ্য যদি বিমানে যান সেটা আলাদা গল্প। চলুন সংক্ষেপে জেনে নেই কোন কোন বর্ডার দিয়ে এপার থেকে ওপারে যাওয়া যায়। প্রথমেই আসি বেনাপোল পেট্রাপোল বর্ডারে। এটা বাংলাদেশের যশোর জেলার শার্শা উপজেলায় অবস্থিত, আর বলাই বাহুল্য এটাই সবচেয়ে জনপ্রিয় ও ব্যস্ত বর্ডার। বাংলাদেশ ভারতের মোট স্থল বাণিজ্যের প্রায় 70% এখান দিয়েই হয়। আর আপনি যদি ট্রেনে কলকাতা যেতে চান তাহলে এই বর্ডার দিয়েই আপনাকে পার হতে হবে। তারপর আছে দর্শনা গেদে বর্ডার, চুয়াডাঙ্গা জেলায়। শুনে অবাক হবেন, ঢাকা থেকে কলকাতার প্রথম রেল সংযোগ শুরু হয়েছিল এই পথ ধরেই। এখনো অনেক যাত্রী এই রুটেই যাতায়াত করে থাকেন। এরপর আছে আরও কিছু গুরুত্বপূর্ণ বর্ডার, দিনাজপুরের হিলি, চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ, মহতিপুর, আর সাতক্ষীরার ভোমরা ঘোজাডাঙ্গা। সবগুলোরই আলাদা আলাদা গুরুত্ব রয়েছে। ভ্রমণের কথা যদি বলি, আরাম আর সময় বাঁচাতে চাইলে আকাশপথই সেরা অপশন। তবে বাজেট যদি একটু টাইট হয় তাহলে বাস বা ট্রেনেই বেশ স্বাচ্ছন্দ্যে কলকাতায় যাওয়া যায়। বাস যাত্রা বেশ উপভোগ্যও বটে। প্রতিদিন সকাল 6টা থেকে 7টার মধ্যে ঢাকার গাবতলী ও কল্যাণপুর থেকে অথবা আরামবাগ থেকে বেশ কয়েকটি বাস ছাড়ে। সবগুলোই বেনাপোল বর্ডার হয়ে কলকাতায় পৌঁছে দেয়। সরকারি বিআরটিসি ছাড়াও আছে সোহাগ, গ্রিন লাইন, দেশ ট্রাভেলস, শ্যামলী। সবই বেশ আরামদায়ক দীর্ঘ পথের সঙ্গী। ট্রেনের যাত্রা এক অন্যরকম রোমাঞ্চকর অভিজ্ঞতার জন্ম দেবে। দর্শনা গেদে বা বেনাপোল পেট্রাপোল রুটে ট্রেনে বসে সীমান্ত পেরোনোর সে এক অদ্ভুত অনুভূতি, যা এক কথায় বলে বোঝানো যাবে না। যেহেতু বর্তমানে কলকাতায় ভিসা বন্ধ, তাই আমরা এখন সেখানে যেতে পারছি না। তবে অতীতের সেই যাত্রার কিছু স্মৃতিচারণ করতে পারি। আমার কাছে বাসের চেয়ে ট্রেন যাত্রাই বেশ আরামদায়ক মনে হয়েছে। কল্পনা করুন, গ্রাম বাংলার মধ্য দিয়ে ট্রেন চলছে, ঝিকঝিক ঝিকঝিক শব্দ করছে। জানালা দিয়ে দেখা যায় সবুজ ফসলের ঢেউ, হাওয়ায় দুলছে ফসল, প্রকৃতি যেন আমার সঙ্গে মিশে নাচছে। সিটে দীর্ঘ সময় বসে থাকলে পা বা কোমর ব্যথা হলে করিডোরে হাঁটাহাঁটিও করতে পারেন। এই যাত্রার ইতিহাসও বেশ মজার। বাংলাদেশ কলকাতা ট্রেন যাত্রা শুরু হয়েছিল 14 এপ্রিল 2008 বাংলা নববর্ষ 1415 বঙ্গাব্দে। নাম দেওয়া হয়েছিল মৈত্রী এক্সপ্রেস। প্রথম যাত্রীবাহী আন্তর্জাতিক ট্রেন সার্ভিস। ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশন থেকে যাত্রা শুরু করে বেনাপোল বর্ডার পার হয়ে কলকাতায় পৌঁছায়। প্রতিটি স্টেশন, মানুষের ব্যস্ততা সবকিছুই যেন ট্রেনে বসে দেখার মতো এক সুন্দর চিত্র। এরপর 2017 সালের 16 নভেম্বর আসে বন্ধন এক্সপ্রেস, খুলনা থেকে যশোর বেনাপোল হয়ে কলকাতায়। আর উত্তরের দিক হয়ে যেতে চাইলে আছে মিতালি এক্সপ্রেস, যা ঢাকা থেকে পার্বতীপুর হয়ে নিউ জলপাইগুড়ি পৌঁছায়। আপনি জানেন কি, স্বাধীনতার পূর্বেও কলকাতার সঙ্গে আমাদের রেল যোগাযোগ ছিল। 1965 সাল পর্যন্ত চলত বরিশাল এক্সপ্রেস, কিন্তু ভারত পাকিস্তান যুদ্ধের কারণে বন্ধ হয়ে যায়। আজ সেই রুটের স্মৃতি পুনরায় জীবিত হয়েছে বন্ধন এক্সপ্রেসের মাধ্যমে। সত্যি বলতে, ট্রেনে বসে যখন জানালা দিয়ে সবুজ ক্ষেতের ঢেউ দেখি আর স্টেশনে মানুষের ব্যস্ততা লক্ষ্য করি, তখন মনে হয় এপার বাংলা আর ওপার বাংলার সম্পর্ক যেন আরো জীবন্ত হয়ে ওঠে। এজন্য ইতিহাস আর বর্তমানের মধ্যে সুন্দর এক সেতু বন্ধন। কলকাতা, এই নামের মাঝেই যেন নস্টালজিয়া ভর করে আছে। একটা শহর আমাদের খুব কাছে, অথচ কিছুটা অচেনা। চোখ বন্ধ করলেই যেন সাদা কালো ফ্রেমে ভেসে ওঠে এক চেনা শহরের ছবি। পথ ঘাট যেন আমাদেরই গ্রামের, মানুষগুলো যেন প্রিয়জন। আর তাই তো আমাদের অনেকের পাসপোর্টে প্রথম ভ্রমণ তালিকায় থাকে ভারত। উদ্দেশ্য ভারতের কলকাতা ভ্রমণ। আমারও হয়েছিল ঠিক তেমন। এক শরতের সকালে বেনাপোল সীমান্ত পার হয়ে যখন বাসটি পেট্রাপোলের দিকে ঢুকছিল, মনে হচ্ছিল আমি কোনো দেশের সীমা নয়, সময়ের পর্দা পেরিয়ে যাচ্ছি, যেখানে অতীত আর বর্তমান হাত ধরে একসাথে হাঁটে।
ওই যে হাঁক ডাক শোনা যাচ্ছে, দাদা কোথায় যাবেন? শহরের রাস্তায় প্রথম পা দিয়েই চোখে পড়ছিল পুরনো সেই ট্রাম লাইন, হলুদ ট্যাক্সি আর মানুষ টানা রিক্সা। আর নিউ মার্কেটের ভিড়ে ঢুকতেই মনে হলো আমি যেন পুরান ঢাকার কোনো এক পাড়া মহল্লায় চলে এসেছি। আধুনিক কলকাতার ঝলমল থেকে একটু ভেতরে ঢুকলেই আপনি ছুঁয়ে দেখতে পারবেন পুরনো কলকাতার রূপ। অলিগলিতে হাঁটলে দেখা যাবে সময়ের সাথে টিকে থাকা পুরনো দালান, খিলান, রেলিং, বারান্দা, যেন ইতিহাসের পৃষ্ঠা উল্টে দেখছেন। যেমন পুরান ঢাকায় গেলে পুরনো দিনের গন্ধ মেলে, তেমনি যেন এই কলকাতা প্রাচীন বাংলার অতীত রূপকে সবচেয়ে সুন্দরভাবে ধারণ করে রেখেছে। আর হাওর ব্রিজে দাঁড়িয়ে থাকলে মনে হবে আপনি দাঁড়িয়ে আছেন সময়ের এক বিশাল প্রতীকের ওপর। নিচে বয়ে চলেছে গঙ্গা, হাজার বছরের জানা অজানা ইতিহাসের নীরব সাক্ষী। সন্ধ্যায় গঙ্গা জলে আলোর প্রতিফলন, হাতে ধোয়া ওঠা চায়ের কাপ, দূরে বাজতে থাকা রবীন্দ্রসঙ্গীত, হঠাৎ মনে হবে আপনি যেন দাঁড়িয়ে আছেন রবীন্দ্রনাথের শহরে, বাংলা ভাষার আত্মায়। এই শহর শুধু কবিগুরুর নয়, এখানে আছে কাজী নজরুল, শরৎচন্দ্র, জীবনানন্দ দাশ, সুনীল, সুকান্ত। এপার ওপারের সীমান্ত পেরিয়ে তারা আমাদেরই গর্ব, আমাদের ঐতিহ্য। ঠিক তেমনি জসিমউদ্দিন, শামসুর রহমান, আল মাহমুদ কিংবা হুমায়ুন আহমেদ বাংলাদেশ পেরিয়ে কলকাতার ঘরেও তুমুল জনপ্রিয়। সাহিত্য থেকে সংস্কৃতি, দুই বাংলার যোগাযোগ ঠিক ততটাই গভীর যতটা গভীর গঙ্গার স্রোত। এই সম্পর্কটা শুধু সিনেমা বা সাহিত্য নয়, এটা রাষ্ট্র, সীমান্ত, সংস্কৃতি, ভাষা সবকিছু মিলিয়ে এক অদ্ভুত বন্ধনের গল্প, যে সম্পর্কের শুরু ব্রিটিশ আমলের আগেই। রাজা, মহারাজা, সিপাহী বিদ্রোহ, দেশভাগ সব ইতিহাসেই একসাথে লড়েছে এপার ওপার বাঙালি। তাই তো কলকাতার সংস্কৃতি পাড়ায় পা রাখলেই মনে হয় দেয়ালের ওপাশে চারমিনার হাতে যেন বসে আছে ফেলুদা। ধুলোমাখা রাস্তায় ছুটেছে কাকাবাবুর গাড়ি, বা কোনো অন্ধকার ছায়া থেকে ব্যোমকেশ বক্সী উঠে এলেন সত্যের অনুসন্ধানে। সত্যজিৎ রায়, জয়নুল আবেদিন, জহির রায়হান, ঋত্বিক ঘটক, ঋতুপর্ণ ঘোষ, এই মহান মানুষদের সৃজনশীলতা আটকে রাখা যায় না কোনো কাঁটাতারের বেড়ায়। লালন ফকির আর হাসান রাজার গানের সুর কখনোই কাঁটাতারের সীমানায় আটকে থাকেনি, তাদের বাউল সুর ঠিকই পেরিয়ে গেছে সীমান্ত, কলকাতাকেও করেছে মায়ায় বন্দী। যখন ইতিহাসের মোড়ে দুই বাংলার পথ আলাদা হয়ে গিয়েছিল, তখনই এক মেঘলা দিনে একলা বসে কালজয়ী হেমন্ত মুখোপাধ্যায় বাউল বাতাসে তুলেছিলেন এক ঝড়, যে ঝড় আজও ভেসে বেড়ায় কলকাতার অলিগলিতে। কান পাতলেই মনে হয় যেন কোথাও থেকে আসছে সেই সুর, নরম, বিষণ্ণ অথচ অমর। ঝড়ের কথা উঠলেই তো এক কাপ কফি চাই চাই, আর কফির কথা উঠলেই মনে পড়ে মান্না দের সেই কফি হাউসের সেই আড্ডাটা। আজ হয়তো সেই পুরনো আড্ডা আর নেই, কিন্তু গানটা আজও অমলিন। যেমন অটুট আছে গানে উল্লেখিত সেই কফি হাউসটিও। তাই তো ইতিহাসের পাতায় একটু হাঁটতে চাইলে আপনি চলে যেতে পারেন কলেজ স্ট্রিটের সেই কফি শপে, যেখানে হয়তো আজও কোনো অনুপম রায় তার বেলা বসকে চাকরি পাওয়ার খবর শোনাচ্ছে, আর কোনো নচিকেতা ডাক্তারের চেম্বার থেকে ফিরে নীলাঞ্জনাকে নিয়ে সোনালী প্রান্তরে যাওয়ার পরিকল্পনা করছে। এই যে বাংলা ভাষার শিল্প, সাহিত্য আর সংস্কৃতির আবেগ, তা এপার ওপার দুই বাংলাতেই সমান। আজও যখন কোনো তরুণ তার গিটারের তারে সেই গানগুলো তুলতে শুরু করে, মন আপনা আপনি যেন ভেসে যায় সেই সুদূর অতীতে, যেখানে সুর ছিল সীমান্তহীন, আবেগ ছিল অভিন্ন। অথচ আজকের এই রাজনৈতিক কুটচাল দুপারের সাধারণ মানুষের নাভিশ্বাসের কারণ। কলকাতা শহর যখন বাংলাদেশি মানুষের যাতায়াত থাকতো, তখন তাদের বাণিজ্যে প্রসার ঘটত তুমুল, কিন্তু আজ মাত্র এই কয়েক মাসেই থমকে যাচ্ছে সাধারণ মানুষের জীবনমান। চারদিক কেবলই শুনশান নীরবতা, হতাশার ছাপ স্পষ্ট হয়ে আছে অবয়বে। অচিরেই এই নীরবতা ভেঙে আপামর জনতার প্রাণের স্পন্দন হোক ঠিক আগের মতো, এটাই সকলের কামনা। আর রাজনীতি যেন কখনোই মানবিকতাকে ছাপিয়ে যেতে না পারে, সেই প্রত্যাশাই থাকবে সংশ্লিষ্টদের প্রতি।